প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠেছো, ঠিক আছে, সবে সবে 9 থেকে 10-এ উঠেছো, তোমাদের ভূগোল বিষয়ের ক্লাস দেখো পার্ট 2 ক্লাস নিয়ে এলাম। এর আগে আমি বোর্ডের মাধ্যমে তোমাদের পার্ট 1 ক্লাস করে দিয়েছি। সেই ক্লাসটি না দেখে থাকলে অবশ্যই দেখবে। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ বলে তোমাদের ভূগোলে যে রয়েছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত ওই অধ্যায় থেকে ক্লাস করছি। প্রথম অধ্যায়ে তোমাদের এই পড়াটা রয়েছে। আর একটা কথা বলে দিই ভিডিও শুরুতে, তোমাদের যে যা লেখকের বই ব্যবহার করো না কেন, আমার এই ক্লাসগুলো দেখলে তোমাদের ওই ভূগোল বইয়ের মধ্য থেকেই সমস্ত এই ক্লাসগুলো রয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে যা লেখকের ভূগোল বই ব্যবহার করো না কেন। তো আমার এই ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন মনোযোগ সহকারে দেখো। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পাবে। আমি গুছিয়ে সমস্ত ক্লাসগুলো এক ধার থেকে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। অবশ্যই তোমরা দেখো। আশা করি দেখলেই তোমাদের পুরো ভূগোল বই কমপ্লিট হবে এরকমই ক্লাসগুলো যদি দেখতে থাকো। আবারও বলছি, যে যা লেখকের ভূগোল বই ব্যবহার করো না কেন, টপিক সব এক। অতএব তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা ক্লাস করব সেটা আছে ভূমিরূপের গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা, সংক্ষিপ্ত ধারণা, যেটাকে ইংলিশে বলা হয় এ শর্ট ডেসক্রিপশন অফ রোল অফ এক্সোজেনেটিক প্রসেস অন ফরমেশন অফ ল্যান্ডফর্মস। ঠিক আছে, এই বিষয়ের ওপর আমি গত ভিডিওতে ক্লাস করেছি, সেটা ছিল পার্ট 1 ভিডিও। আজ আমি এই বিষয়টি আবার পার্ট 2 নিয়ে এলাম। এখানে আজকের আমরা যেটা আলোচনা করব বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা বা বহির্জাত প্রক্রিয়াটা কী জিনিস সেই সম্পর্কে বোঝার চেষ্টা করব, বা আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, তোমরা বুঝবে। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাবে, ঠিক আছে, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। তো দেখো, আজ আমরা বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা নিয়ে মূলত আলোচনা করব এই ক্লাসে। তো দেখো, ভূপৃষ্ঠে স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে পৃথিবীর পৃষ্ঠদেশ ও উপপৃষ্ঠীয় অংশের ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল বা সমান ভূমিতল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। দেখো, এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিতে কোনো কারণে থেকে গেছে, কম্পিউটারে যখন তৈরি করেছিলাম আমি এইটা ঠিক আছে, এইটা ব্র্যাকেট হবে। আর বলে দিই তোমাদের, এই যে এই টপিকটা কোথায় রয়েছে, দেখো বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা। যদি কেউ বুক ইন্ডিয়ার ভূগোল বই ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের শক্তির ক্রিয়াশীলতার পরের পয়েন্ট রয়েছে বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা বলে, ওখানে পেয়ে যাবে। আর যদি কেউ অন্যান্য লেখকের ভূগোল বই ব্যবহার করো তো তোমাদের ধরো আমি একটা এখানে লেখকের ভূগোল বইয়ের নাম উল্লেখ করছি, প্রান্তিক প্রকাশনী। ওই বইয়ের প্রথমেই রয়েছে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস কি, ওইটাই এখানে আমি ডিটেলস তোমাদেরকে বোঝাচ্ছি, একই জিনিস। তো তোমরা বুঝতে থাকো। আমার এই ক্লাসগুলো তোমরা তোমাদের টেক্সট বইয়ের মধ্যেই পাবে, ওখানে কালারিং দিয়ে লেখা রয়েছে, আমি না হয় একটু অন্যরকম করে নোটস তৈরি করছি, ঠিক আছে, মানে কম্পিউটারে টাইপিং করে লিখছি, এই যা ফারাক। কেননা আমরা সরাসরি তো কোনো লেখকের ভূগোল বইকে তুলে ধরতে পারি না, তখন কপিরাইট চলে আসতে পারে, তার জন্য। তো তোমরা যে যা লেখকের ভূগোল বই ব্যবহার করছো তোমাদের ভূগোল বইয়ের মধ্যে এই সমস্ত টপিকগুলো পেয়ে যাবে। তো দেখো, এরপরে কি বললো, তাহলে এখানে আমরা সরাসরি পড়ায় ফিরে যাচ্ছি। বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ভূপৃষ্ঠে স্থিতিশীল এবং গতিশীল দুই প্রকারের শক্তি থাকে, ঠিক আছে, প্রাকৃতিক শক্তিগুলো এগুলো, ঠিক আছে। এই জন্যই এখানে দেখো উল্লেখ করা রয়েছে কি না, ভূপৃষ্ঠের স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন, সঞ্চয় করে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠদেশ ও উপপৃষ্ঠীয় অংশের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। পৃথিবীর পৃষ্ঠদেশ মানে নিচের দিকে এবং উপপৃষ্ঠীয় অংশে মানে উপরের দিকে, ঠিক আছে, ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং বিবর্তনের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল বা সমান ভূমিতল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এখানে আমি ছোট্ট একটা ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো এটা একটা পাহাড়, ঠিক আছে, এর নিচের দিকটা কি, পৃষ্ঠীয় তল, উপরের দিকটা কি, উপপৃষ্ঠীয় তল। আচ্ছা, আমি যদি এইটাকে উপরের দিক দেখাই, এর দিকটা নিচের দিক দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। তো কী হলো, এটা হচ্ছে পৃষ্ঠীয় তল, এটা হচ্ছে উপপৃষ্ঠীয় তল, ঠিক আছে। এবারে কি বলছে, বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেগুলোর মধ্যে গতিশীল শক্তি রয়েছে আর স্থিতিশীল শক্তি রয়েছে। সেগুলো কি করছে, ক্ষয় করছে, কোনোটা আবার বহন করছে, কোনোটা আবার সঞ্চয় করছে। ধরো এখান থেকে নদী, ঠিক আছে, তো নদীটার ঢেউ মানে তার তো একটা গতি থাকে, সেটাকে কি বলা হয়, আমরা শুদ্ধ ভাষায় বলি স্রোত। সেই স্রোতটা প্রতিনিয়ত এই পাহাড়ের গায়ে ধাক্কা মারছে, ফলে কি হচ্ছে না, এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এটা কি না, ক্ষয় করছে। আচ্ছা,
এটা ক্ষয় হতে হতে কী হবে, এক সময় মিলিয়ে যাবে, নদীতেই মিলিয়ে যাবে, যুগের পর যুগ এরকম হতে হতে এক সময় মিলিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্ষয় কাজ। তারপরে কি সঞ্চয় কাজ। এবার সঞ্চয় কাজে ছোট একটা উদাহরণ দিই, দেখো আবার একটা ড্রয়িং করছি। দেখো, ধরো এখান থেকে নদী ওই পাহাড়টাকে ক্ষয় করেছি, ওখান থেকে কি হচ্ছে, নুড়ি বালি কাঁকর সৃষ্টি হচ্ছে। তো এবারে কি উপকূল সৃষ্টি হচ্ছে, এভাবে দেখো এটা কিন্তু উপকূল। কি করছে, এই যে এখানে একটা পাহাড় ছিল, ওটা কি করছিল, এতক্ষণ ক্ষয় করছিল, যুগের পর যুগ দেখবে এক সময় এটা ক্ষয় হয়ে এরকম হয়ে যাবে। তো নদী তার স্রোতের টানে ওই যে পাহাড়ের অংশবিশেষগুলো টেনে নিয়ে গিয়ে এক জায়গায় জড়ো করছে, সেখানে কিন্তু নতুন উপকূল সৃষ্টি হচ্ছে। সেইভাবে সেটা আছে কি, সঞ্চয় কাজ করছে, মানে বহনের মাধ্যমেই সঞ্চয় কাজ করছে। এইখানে দুটো কাজ করছে, বহন করছে আর সঞ্চয় করছে, সঞ্চয়ের ফলে কিন্তু উপকূলটা সৃষ্টি হচ্ছে। এভাবেই কিন্তু ক্ষয় বহন সঞ্চয় করে। ঠিক আছে, স্থিতিশীল শক্তি গতিশীল শক্তির অন্তর্গত এগুলো। ঠিক আছে, স্থিতিশীল শক্তি কোনগুলো তোমাদের যদি উদাহরণ দিই, এবং গতিশীল শক্তি কোনগুলো তোমাদের যদি উদাহরণ দিই, তাহলে ফার্স্ট ক্লাস তোমাদের দেখতে হবে। ফার্স্ট ক্লাসে আমি স্থিতিশীল শক্তি কোনগুলো বুঝিয়ে দিয়েছি, গতিশীল শক্তি কোনগুলো সেগুলোও বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো গতিশীল শক্তি কি হতে পারে, ধরো মানে যেমন দেখো, স্থিতিশীল শক্তির মধ্যে সূর্যকিরণ, বায়ুচাপ, আর্দ্রতা আমি বলে দিচ্ছি যাদের মনে নেই, মেঘাচ্ছন্নতা, এগুলো হচ্ছে স্থিতিশীল শক্তি। গতিশীল শক্তি কোনগুলো, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এগুলি হচ্ছে গতিশীল শক্তি। যেমন এটা নদী, এটা হচ্ছে একটি গতিশীল শক্তি। ঠিক আছে, কোথাও ক্ষয় করছে, কোথাও আবার সঞ্চয় করছে, বা মানে সেটা বহন করে নিয়ে গিয়ে সঞ্চয় করছে। ঠিক আছে, তো একেই বলা হয় কিন্তু মূলত বহির্জাত প্রক্রিয়া। বোঝা গেল। এরপর দেখো, ভূমিরূপের বন্ধুরতা কমিয়ে সমান ভূমিতল সৃষ্টি করছে। বন্ধুরতা কমিয়ে দিচ্ছে মানে, এই যে পাহাড়টাকে আমি এঁকেছিলাম, বন্ধুরতা কমে যাচ্ছে ক্ষয় হওয়ার দরুন, এটা আস্তে আস্তে ক্ষয় হবে, যত পাহাড়টা কমতে থাকবে এক সময় নদীতেই মিলিয়ে যাবে, ওটা কিন্তু বন্ধুরতা কমিয়ে দিচ্ছে, ওটাকেই বলা হচ্ছে বন্ধুরতা কমে যাওয়া। বোঝা গেল। তো ভূমিরূপের বন্ধুরতা কমিয়ে সমান ভূমিতল সৃষ্টির কারণে 1904 সালে চেম্বারলেন ও স্যালিসবারি দুজন কিন্তু এরা বিখ্যাত বিজ্ঞানী, ভূগোলবিদ। ঠিক আছে, এই ইনারাই কিন্তু কি করেছিল না, পর্যায়ন বা ক্রমান্বয় শব্দটি প্রথম হচ্ছে বহির্জাত প্রক্রিয়াকে বলেছিল। এখানে কিন্তু বহির্জাত প্রক্রিয়া লিখবে, এটা একটু টাইপিংয়ের সময় একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো বহির্জাত প্রক্রিয়াকেই কিন্তু প্রথম পর্যায়ন বা ক্রমান্বয় প্রক্রিয়া বলেছিলেন কে না, চেম্বারলিন ও স্যালিসবারি। তো এই ছিল এই পড়াটার, আজকের আমি পড়াটা বুঝিয়ে দিলাম। তো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে বা বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, তো তোমরা এখান থেকে সংজ্ঞাটা আশা করি জানতে পেরেছো, কোনখান থেকে কতটা লিখতে হবে। এই যে ভূপৃষ্ঠে স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়, এখানে ক্ষয়ের আগে ব্যাকেট একটা দিয়ে দেবে। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠদেশে উপপৃষ্ঠ অংশে ভূমিরূপের পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল বা সমান ভূমিতল গঠন করে, তাকেই বহির্জাত প্রক্রিয়া বলে। এটাই হচ্ছে তোমাদের বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা। এখান থেকে এইটুকুই জাস্ট প্রশ্ন হয়। তো এটা আমি পুরোটা বুঝিয়ে দিলাম বহির্জাত প্রক্রিয়াটা কী জিনিস, আশা করি এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। এরপরে আমি নেক্সট ক্লাসে তোমাদের বহির্জাত প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেবো, সেটা হবে আমার পার্ট 3 ভিডিও। কোন জিনিসের ওপর পার্ট 3 না, ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া ভূমিকা সংক্ষিপ্ত ধারণা, এরই আমি পার্ট 3 ক্লাস নিয়ে আসবো। ওই ক্লাসে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করে দেবো। এরকমই প্রত্যেকটি দেখো স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো পরপর করে সাজানো রয়েছে প্লেলিস্টের মধ্যে, প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। তো তোমরা যে যা টেক্সট বই ব্যবহার করো না কেন, অবশ্যই তোমরা বইয়ের মধ্যে সমস্ত টপিকগুলো পেয়ে যাবে, চিন্তা করার প্রয়োজন নেই। যদি তাও কারোর ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এই অবধি, আবারও বলছি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।